বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলে এসেছে। তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফির হিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে, বড় প্রশ্ন সাজেশন দেওয়া, এবং জিওগ্রাফি 5 নম্বরের যে ব্রড কোশ্চেনগুলো আমরা করব বলেছিলাম সেই ফাইনাল সাজেশনগুলো তোমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব জিওগ্রাফির 3 নম্বরের প্রশ্ন নিয়ে। আমি তোমাদের জন্য বাছাই করা কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলোই করবে। তোমরা পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পাবে। আজকে আমরা আলোচনা করব ভূগোলের, অর্থাৎ মাধ্যমিক ভূগোল টেস্ট পরীক্ষার জন্য যে 3 নম্বরের প্রশ্নগুলো আমরা প্রাকৃতিক পোর্শন থেকে করব, সেই সমস্ত প্রশ্নগুলো কোনটা কোনটা আমরা দেখে যাব। এই প্রশ্নগুলোই তোমরা করে যাবে। সবাই অতি অবশ্যই খাতা এবং পেন নিয়ে রেডি হয়ে যাও। যেই প্রশ্নগুলো বলবো অতি অবশ্যই সেই প্রশ্নগুলো তোমরা করে যাবে। তো কোনো রকমের কোনো সময় নষ্ট না করে তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনো পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে সবার আগে তোমরা এই ধরনের শিক্ষা সংক্রান্ত প্রত্যেকটি বিষয় ভিত্তিক আলোচনা সবার আগে তোমরা দেখতে পারো এবং জানতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তোমরা প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে তোমরা করবে ক্ষয়ভবনের বিভিন্ন মাধ্যমগুলি কি কি। 2 নম্বর প্রশ্ন তোমরা করবে নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন। তার যে পরের প্রশ্নটি তোমরা করবে সেটি হবে বার্গস্রুন্ড কিভাবে সৃষ্টি হয়। তারপরে যে প্রশ্নটি তোমরা করবে অনুদৈর্ঘ্য ও বারখান বারিয়ালির মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর যে প্রশ্নটি তোমরা অতি অবশ্যই করবে সেই প্রশ্নটি হবে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। 7 নম্বর প্রশ্ন, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, এখান থেকে তোমরা যেটি করবে সেটি হবে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর যেটা করবে তোমরা বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কি কি। 11 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয় পদ্ধতিগুলির বর্ণনা দাও। 12 নম্বর প্রশ্ন, নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। তারপরে 13 নম্বর প্রশ্ন, পেডিমেন্টের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো বা লেখো। 14 নম্বর প্রশ্ন, পেডিমেন্ট ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 15 নম্বর প্রশ্ন, সুন্দরবন বদ্বীপের ওপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন, স্বাভাবিক বাঁধ কিভাবে সৃষ্টি হয়। তো এরপরে যে প্রশ্নটি আমরা করব, মানে আমাদের এই অধ্যায় থেকে আমরা যে লাস্ট প্রশ্নটি করব 3 নম্বরের জন্য, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার 3টি পার্থক্য লেখো। তাহলে এখান থেকে তোমাদের যেই প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে যাবে। প্রচুর প্রশ্ন রয়েছে প্রথম অধ্যায় থেকে 3 নম্বরের। তার মধ্যে থেকে যেই প্রশ্নগুলো অতি অবশ্য তোমাদের দেখে যেতে হবে শুধুমাত্র সেইগুলোই বলা হলো। ভালো রকম ভাবে দেখে যাবে, কোনো চিন্তা করবে না, যেইগুলো বলবো সেইগুলো পরীক্ষার ভেতরে তোমরা এর মধ্যে থেকে পুরো সম্পূর্ণ কমন পেয়ে যাবে। এবার আসি আমরা দ্বিতীয় অধ্যায় কি বলেছে দেখা যাক। দ্বিতীয় অধ্যায়ের নাম রয়েছে আমাদের বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডল থেকে কোন কোন প্রশ্ন আমরা করব দেখি, চলো। এখান থেকে আমরা যে প্রশ্নটি করব প্রথমে সেটি হবে কি, সেটি হবে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য। 2 নম্বর প্রশ্ন করব এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর আমরা যে প্রশ্নটি করব সেই প্রশ্নটি হবে ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
4 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশ সমূহের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? 5 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহ ও বায়ুর স্রোতের মধ্যে পার্থক্য কি? 6 নম্বর প্রশ্ন, বায়ুর উচ্চতার সঙ্গে বায়ুর তাপমাত্রার সম্পর্ক দেখাও। 7 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতে কি কি কুপ্রভাব দেখা যেতে পারে তা লেখো। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভূমিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কি কি স্তরে ভাগ করা যায়? 10 নম্বর প্রশ্ন, রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলকে কি কি স্তরে ভাগ করা যায়? পরের প্রশ্ন, মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘহীন রাত্রি অধিক শীতল হয় কেন? তাহলে এখান থেকে আমরা এই কয়েকটি কোশ্চেন আমরা করব 3 নম্বরের জন্য, যে কোশ্চেনগুলো ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব ঠিক তার পরের অধ্যায় নিয়ে। পরের অধ্যায়ের নাম কি? বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডল থেকে যেই 3 নম্বরের প্রশ্নগুলো আমরা করব সেগুলো চলো দেখে নেওয়া যাক। এখান থেকে আমরা প্রথম প্রশ্ন করব, ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন এখান থেকে আমরা যেটি করব সেটি হবে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, আটলান্টিক মহাসাগরে সর্বাধিক জাহাজ চলাচল করে কেন? 5 নম্বর প্রশ্ন, শৈবাল সাগরের উৎপত্তি কেন হয়? 6 নম্বর প্রশ্ন, মগ্ন চরাগুলিতে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি কি কি? 7 নম্বর প্রশ্ন আমরা যেটি করব সেই দিকে চলো দেখা যাক। এটি হবে, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন? 8 নম্বর প্রশ্ন আমরা যেটি করব সেটি হবে, প্রতিদিন জোয়ার ভাটা সমান প্রবল হয় না কেন? 9 নম্বর প্রশ্ন, একটি স্থানে দুটি মুখ্য ও দুটি গৌণ জোয়ারের ব্যবধান 24 ঘন্টার বেশি হয় কেন? তারপরে আমরা যে প্রশ্নটি করব, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, মগ্ন চরা কিভাবে সৃষ্টি হয়? এবং অন্তিম প্রশ্ন এখান থেকে, সমুদ্র স্রোতের ওপর কোরিওলিস বলের প্রভাব ব্যাখ্যা করো। তাহলে আমরা বায়ুমণ্ডল থেকে এই কিছু প্রশ্ন আমরা করব। এই কোশ্চেনগুলো করলেই আমাদের সম্পূর্ণ 3 নম্বরের প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা যেটি দেখব সেটি হবে বজ্র ব্যবস্থাপনা। আজকের যে আমাদের পার্ট রয়েছে অর্থাৎ প্রাকৃতিক পোর্শন, তার অন্তর্ভুক্ত হিসেবে বজ্র ব্যবস্থাপনা হলো শেষ অধ্যায়ের আমরা যেই প্রশ্নগুলো দেখব সেইটি। তো চলো শুরু করা যাক। এখান দিয়ে আমরা যে প্রশ্নগুলো করব সেইগুলি হবে, প্রথম, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? 2 নম্বর, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরের প্রশ্ন, বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? 4 নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো। 6 নম্বর যে প্রশ্নটি আমরা করব, বজ্র ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব আলোচনা করো। তার যে পরে প্রশ্নটি আমরা করব সেটি হবে, কম্পোস্টিং পদ্ধতি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, বা বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, বা তেজস্ক্রিয় বজ্র ব্যবস্থা বলতে বা তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো, নিজের ভাষায় ব্যাখ্যা করো। এবং অন্তিম প্রশ্ন যেটি আমরা করব এখান থেকে, বজ্রের বিভিন্ন প্রকার উৎসগুলির পরিচয় দাও। তাহলে আমাদের যে সম্পূর্ণ প্রাকৃতিক পোর্শনের 3 নম্বরের যে পার্ট সেটি পুরো কমপ্লিট হলো। আমরা 5 নম্বরের যে কোশ্চেনগুলো দেখেছিলাম শুধু সেইগুলোই করব। এবার 3 নম্বরগুলো আমাদের পুরো সম্পূর্ণ হয়ে গেল প্রাকৃতিক পোর্শন থেকে। তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলোই করে যাবে, তোমরা পরীক্ষাতে সম্পূর্ণ তোমরা কমন পাবে। অনেক বাছাইয়ের পরে, অনেক আলোচনার পরে তার পরবর্তীতে এই প্রশ্নগুলো উত্থাপন করা হলো।
বহু প্রশ্নের মধ্যে থেকে বাছাই করে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। প্রত্যেকে অতি অবশ্যই ভিডিওটির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং প্রতিটা কোশ্চেন তোমরা নোট ডাউন করে নাও। আজকে এই বলে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের যে আমাদের প্লটটি রয়েছে সেই প্লটটি নিয়ে, অর্থাৎ 3 নম্বরের, সেখান থেকে আমরা কোন প্রশ্নগুলো করব সেইগুলো নিয়ে। আজ এই বলে শেষ করলাম। সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো।